নমস্কার শ্রোতা বন্ধুরা, সন্ধ্যায় গল্পের আসর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের গল্প তখন তোমার 21 বছর বোধ হয়, কলমে দেবিকা সাহা। কই রে ঋদ্ধি, মিষ্টিকে সাজানো হলো তোর? নিচে কিন্তু সব রেডি। সবাই তাড়াতাড়ি মিষ্টিকে নিয়ে নিচে যেতে বলল। ওদিকে মামা ভাত শুরু হবে তো, সময় হয়ে গেল প্রায়। হ্যাঁ হ্যাঁ, হয়ে গেছে, একটু দাঁড়া, শুধু চন্দনের টিপটা পরানো বাকি আছে। এটা কমপ্লিট হলেই দেখবি আমাদের মিষ্টিকে কি সুন্দর দেখাচ্ছে। বুঝেছি, ঠিক আছে, এখনই এত সাজাচ্ছিস তো, এরপর যখন বড় হয়ে সাজার জন্য বায়না করবে না, তখন তুই দায়িত্ব নিবি কিন্তু। আরে হ্যাঁ রে, বলতে সে আর বলতে, আমি ছাড়া আর কে দায়িত্ব নেবে? এই তিন্নি, তোর মনে আছে তো, এই আমিই কিন্তু সেই স্কুল লাইফ থেকে তোকে সাজিয়ে আসছি। তোকে সাজিয়েছি, আর তোর মেয়েকে সাজানোর দায়িত্ব তার মাসিমণি নেবে না, এটা কি করে হয়? কথাটা বলতে গিয়েও থেমে গেল ঋদ্ধি। হঠাৎ করেই স্থির হয়ে গেল। কী রে ঋদ্ধি, থেমে গেলি যে? না রে, কিছু না। আসলে এক মুহূর্তের জন্য আমি ভুলেই গেছিলাম যে আমি তো আর এখানকার পার্মানেন্ট বাসিন্দা নই। আমি তো দুদিনের অতিথি ছাড়া বেশি কিছুই না। আচ্ছা ছাড়ো, সব বাদ দে। শোন না, আমার প্রায় কমপ্লিট। আমি একটু ফ্রেশ হয়ে নিচে যাচ্ছি, তুই মিষ্টিকে নিয়ে নিচে যা, সবাই অপেক্ষা করছে তো। কথাটা বলেই তাড়াতাড়ি ওখান থেকে অন্যত্র বেরিয়ে গেল ঋদ্ধি। হয়তো চোখের জলটা লুকোনোর জন্য পালিয়ে যাওয়াটাই একমাত্র পথ। আর কত ঋদ্ধি, তোরা আর কত কষ্ট পাবি নিজেদের জন্য? এদিকে তুই, ওদিকে দাদা ভাই, দুজনেই তো দুজনের জন্য কষ্ট পাচ্ছিস আর নিজেদেরকেও কষ্ট দিচ্ছিস, অথচ কেউ কারোর কাছে নিজেদের কষ্টটা শেয়ার করছিস না। দুজনেই দুজনকে দেখাতে চাইছিস যে তোরা একে অপরকে ছাড়া খুব ভালো আছিস। না, এমনটা কিছুতেই হতে দেওয়া যাবে না। আমার প্রিয় দুটো মানুষকে এভাবে কষ্ট পেতে দিতে আমি কিছুতেই দেব না। আমাকে তো একটা কিছু করতেই হবে। সবার আগে আমাকে জানতে হবে যে ঋদ্ধির মনে দাদাভাইয়ের অবস্থানটা কি একই রকমই আছে, আর দাদাভাইয়ের মনেও কি ঋদ্ধির জন্য কী অনুভূতি। আরে বাহ, তিন্নি, তোর মেয়ে তো বেশ লক্ষ্মী রে। মামার হাতে কি সুন্দর চুপচাপ খেয়ে নিল। এটা এটাও বা তুমি ঠিক বলেছো ছোটো পিসি, আমার মেয়েটা কিন্তু শান্তই বটে। আরে শান্ত না হয়ে কোনো উপায় আছে নাকি? ওর মা আর মামার গুণটাই তো পেয়েছে। শোন, রক্তের সম্পর্ক বলে না একটা কথা আছে। আমি তো জানি আমাদের তিন্নি আর সৌম্য দুই ভাই বোন কতটা শান্ত। মামা ভাতের অনুষ্ঠান শেষ হয়েছে কিছুক্ষণ হলো। ছোট্ট মিষ্টি এখন সবার কোলে কোলে ঘুরছে। তবে কাউকেই তার ঠিক পছন্দ হচ্ছে না, বেশিরভাগের কাছে গিয়েই সে কেঁদে দিচ্ছে, শুধু একজন বাদে। তার ঋদ্ধি মাসিমণিকে খুব পছন্দ হয়েছে। ঋদ্ধির কোলেই সে শান্ত, অন্য কারোর কাছেই যেতে চাইছে না। তাই ঋদ্ধি বাচ্চাটাকে নিয়ে একটু এদিক ওদিক ঘুরছে। তনিমা দেবী মানে ঋদ্ধির ছোট পিসি অনেকক্ষণ ধরেই ঋদ্ধিকে খেয়াল করছিলেন। ওর দিকে তাকিয়ে কিছু একটা ভেবেই তিন্নিকে উদ্দেশ্য করে পরের কথাটা বলেই দিলেন। শোন তিন্নি, মেয়ের মা হয়েছিস কিন্তু, দায়িত্ব বেড়েছে বুঝতে পারছিস, এখন আর যেমন তেমনভাবে চলিস না। মানে কি বলতে চাইছো তুমি ছোট পিসি? শোন না, মেয়েকে না একটু চোখে চোখে রাখিস, যাত্রার কাছে মেয়েকে তুলে দিস না। দিনকালের কথা তো আর বলা যায় না, আর তাছাড়া যার নিজের সংসারেরই কোনো ঠিক ঠিকানা নেই, তার যে অন্য সংসারের ওপর নজর লাগবে সেটাই তো স্বাভাবিক। পিসি, এসব কী বলছো তুমি? দেখো, তুমি এরকম বলতে পারো না। একটু জোর গলাতেই পিসিকে উদ্দেশ্য করে কথাটা বলল তিনি। শোন তিন্নি, সে তুই যতই আমার ওপর চিৎকার করিস না কেন, সত্যি বলতে আমি কখনো ভয় পাই না। ওই মেয়ে আমাদের পরিবারের জন্য একটা অভিশাপ। ওর জন্যই তো আমাদের সৌম্যর আজ এই অবস্থা। দাদা বৌদি ছেলেটার সঙ্গে ভালো করে কথা পর্যন্ত বলে না। সেটা মুখের দিকে একবার তাকিয়ে দেখেছিস? চোখেও দেখা যায় না ওর অবস্থা। কার জন্য হয়েছে এসব? সব ওই অপয়া মেয়েটার জন্য। নিজে তো বেশ ভালো আছে, বিদেশ বিভুঁইয়ে থাকছে, গান করে নাম যশ খ্যাতি সবই তো কামাচ্ছে, নিজে তো বিন্দাস আছে। আর আমাদের ছেলেটা এদিকে প্রতিনিয়ত শেষ হয়ে যাচ্ছে শুধুমাত্র ওই মেয়ের জন্য। পিসি, তুমি থামো। এখানে ঋদ্ধি রয়েছে, ও যদি এসব শোনে? শুনলে শুনবে, আমি তার ভুল কিছু বলিনি, আর ওর জানাটাও তো দরকার। পিসি, তুমি খুব ভালো করেই জানো সেদিনের ঘটনার জন্য একমাত্র দাদাভাই কিন্তু দায়ী। ঋদ্ধির কিন্তু কোনো দোষই নেই এখানে। ও, তাই বুঝি? শোনো, এসব কথা বলে আমাকে ভোলাতে পারবি না।
ওই মেয়েকে যা চেনার আমার চেনা হয়ে গেছে। কথাটা বলে তনিমা দেবী আর কথা বাড়ালেন না, তিন্নির পাশ থেকে সামনের দিকে এগিয়ে গেলেন। কেন যে পিসি ঋদ্ধিকে নিয়ে সবসময় এরকম কথা বলে, কথাটা মনে আসতে একটা দীর্ঘশ্বাসের সাথে সামনের দিকে এগিয়ে গেল তিন্নি। একজোড়া চোখ হয়তো এখন আর নিজের আয়ত্তে নেই, অজান্তেই অশ্রুসিক্ত হয়ে উঠেছে। যেন মনে হচ্ছে কেউ ওর সামনে একটা আয়না তুলে ধরলে এইমাত্র, যে আয়নায় নিজের চোখে নিজেকে নয় বরং কঠিন বাস্তবের চোখে নিজেকে দেখতে পেল ঋদ্ধি। জীবনের হিসাবটা হয়তো এমনই হয়, আমরা যতই অতীতটাকে ভুলে সামনের দিকে এগোতে চাই না কেন, একটা শক্ত বাঁধনের নাগপাশে অতীতটা আমাদের ঘিরে রেখেছে সর্বদা, যেখান থেকে কোনো নিস্তার নেই। সত্যি কথা বলতে কি, অতীতকে ভুলে বর্তমান নিয়ে এগোনো যায় না হয়তো। অতীতের কিছু সুতোর বাঁধনগুলো খুব বেশি মজবুত হয়। ঋদ্ধি, তুই সত্যিই আজকে থাকবি না? না রে, আজ একটু মনির বাড়িতে যাব। এই শহরে মনি ছাড়া আমার আর কে আছে বল? কলকাতায় যখন এলাম তখন মনির সাথে দেখা করব না তা কি হয়? আচ্ছা ঠিক আছে, তোকে আর আটকাবো না। তবে হ্যাঁ, কালকের দিনটা মনির কাছ থেকে পরশু দিন কিন্তু ফিরে আসতে হবে। আমার অনেক প্ল্যান আছে, কত জায়গায় ঘুরতে যাওয়ার প্ল্যান করে রেখেছি বলতো। আচ্ছা বেশ, আসবো, আর এসে তোর সাথে ঘুরতেও যাব। কিন্তু এখন আমাকে বেরোতে হবে রে, নইলে কিন্তু খুব দেরি হয়ে যাবে। বোন, আমি বেরোচ্ছি, অংশু রইল আজ রাতে, কাল আমি ওকে নিয়ে যাব। কী রে, তুই এখন বেরোচ্ছিস? হ্যাঁ, অফিসের কয়েকটা কাজ পেন্ডিং আছে, তাড়াতাড়ি বাড়ি গিয়ে কাজটা নিয়ে বসতে হবে। কথাটা বলে সামনের গাড়িটার দিকে এগিয়ে গেল সৌম্য। তবে কিছুক্ষণের মধ্যে কি মনে হতে আবার ঋদ্ধি তিন্নির সামনে এসে দাঁড়ালো। বোন, তোর বন্ধুকে বল আমার গাড়িতে গিয়ে উঠতে, ও যেখানে যেতে চায় আমি ওকে পৌঁছে দেব। সৌম্যর কাছ থেকে এরকম আকস্মিক আসা একটা প্রস্তাবে ঋদ্ধির সাথে সাথে তিন্নিও বেশ অবাক হলো। না, আমি চলে যেতে পারবো, আমার কারোর সাহায্যের দরকার নেই। বোন, তোর বন্ধুটিকে বলে দে বেশি কথা না বাড়িয়ে যেন গাড়িতে উঠে আসে। এখন অনেক রাত হয়েছে, একা একা যাওয়ার কোনো মানেই হয় না। আমি গাড়িতে অপেক্ষা করছি। বেশ জোর দিয়েই কথাটা বলে সামনের দিকে এগিয়ে গেল সৌম্য। তিন্নি পড়েছে মহা মুশকিলে। ঋদ্ধি যে সৌম্যর দেওয়া প্রস্তাবটা মানবে না এ ব্যাপারে তিন্নি পুরো নিশ্চিত, কিন্তু সৌম্য যেভাবে জোর দিয়ে বলে গেল, কথাটা ভেবেই আরও একবার সৌম্যর করা আদেশটার অনুরোধে সুরে নিয়ে অসহায় দৃষ্টিতে ঋদ্ধির দিকে তাকালো মেয়েটা। এভাবে হঠাৎ বিনা বাক্য ব্যয়ে আমার কথাটা শুনলি যে? অনেকক্ষণ ধরেই দুজনেই নিশ্চুপ থাকার পর নীরবতা ভেঙে সৌম্যই কথাটা বলল ঋদ্ধির উদ্দেশ্যে। এতক্ষণ জানলার বাইরে দিয়ে তাকিয়ে কি একটা ভাবছিল মেয়েটা। হঠাৎই সৌম্যর কথাটা কানে যেতে জানলার দিক দিয়ে চোখ সরিয়ে সামনের ড্রাইভিং সিটের দিকে তাকালো ঋদ্ধি। আসলে ঋদ্ধি ইচ্ছে করে সৌম্যর পাশে সিটটাকে অ্যাভয়েড করে ব্যাক সিটটাকেই বেছে নিয়েছে। কী রে, এটা তো হওয়ার কথা ছিল না? বিখ্যাত গায়িকা সমৃদ্ধি সেন কিনা আমার বাড়িতে। কথাগুলো আমাকে এভাবে শুনিয়ে শুনিয়ে বলছো তো সৌম্যদা? এখনও এত রাগ আমার ওপরে? কই, আমি তো তোমার জীবনে কখনো বাধা হয়ে দাঁড়ায়নি। তোমাকে ঋদ্ধি নামক অভিশাপ থেকে মুক্তি দিয়ে সেই কবেই তো আমি চলে গিয়েছি। তারপরেও কথাগুলো মনে মনে ভাবতে একটা বিদ্রূপের রেখা ফুটে উঠল ঋদ্ধির মুখে। অবশ্য ওর মুখে এই হাসিটা সৌম্যর চোখ এড়ায়নি। কী রে, হাসছিস যে? না, এই কথাটা ভেবেই হাসছি যে তুমি আমায় কত সম্মান করো। তোমার মতো একটা মানুষের মুখে বিখ্যাত সঙ্গীত শিল্পী খেতাবটা শোনা কি কম ভাগ্যের কথা নাকি? এবারে মনে হচ্ছে আমি সত্যিই কিছু একটা করতে পেরেছি। যাক, তুমি আমার গানের প্রশংসা করলে তাও। আগে তো আমার গান করাটাকে তোমার অকাজ বলে মনে হতো। পড়াশোনা বাদ দিয়ে গান করাটাকে তুমি তো ফাঁকিবাজি ছাড়া কিছুই ভাবতে পারোনি। ঋদ্ধি, অবাক হচ্ছ কেন? ভুল তো কিছু বলিনি আমি। এনিওয়ে, এসব পুরনো কথা বলতে বা সেটা নিয়ে ভাবতেও আমার ইচ্ছে করে না। তোমার গাড়িতে উঠেছি কারণ ওই মুহূর্তে ওখানে ট্যাক্সি পাওয়া সম্ভব ছিল না, আর তিন্নি আমাকে একা একা ছাড়তও না। বেকার আমাকে নিয়ে ব্যতিব্যস্ত হতো, চিন্তা করতো, তার থেকে এটাই ভালো হলো। আর তোমার গাড়ি বলে স্পেশাল কিছু ভাবনার কোনো প্রশ্নই তো আসে না। তোমার জায়গায় যে কেউ থাকলে আমি অ্যাকসেপ্ট করতাম। আমার কাছে অচেনা আর পাঁচজন যেখানে, তুমিও সেখানে, আলাদা তো কিছুই না। এই কথাটার উত্তরে একটা দীর্ঘশ্বাস ছাড়া কিছুই রইল না সৌম্যর জন্য। সত্যি তো, ঋদ্ধি তো ভুল কিছু বলেনি। আমি তো স্পেশাল কেউ নই, এই ব্যাপারটা তো স্বাভাবিক। এত হাইলাইট করে ভাবার মতো তো কিছুই নেই।
কথাটা ভেবেই নিজের মনে একটু হেসে আবার ড্রাইভিং সিটে ফোকাস করলো ছেলেটা। দেখেছো সৌম্যতা, তুমি আজও কিছু বলতে পারলে না আমার কথাটার উত্তর হিসাবে। আজও তুমি নিশ্চুপ। তুমি বলতে পারলে না যে আমি কতটা ভুল বললাম কথাটা। তুমি আমাকে একবারের জন্য শুধরে দিয়েও বললে না যে ঋদ্ধি তুই ভুল। আমি তো জীবনে আর 5 জনের মতো নয়। তোর জীবনে আমার জায়গাটা ঠিক কোথায় সেটা তুইও জানিস, আর আমিও খুব ভালো করে জানি। কিন্তু না, তুমি কি করলে? তুমি চুপচাপ আমার কথাগুলো শুনে গেলে। আচ্ছা, আমার উপরে তোমার কোনো দিনও কি একটু অধিকার বোধ ছিল না, তাই না? আমি তোমাকে পাগলের মতো ভালোবেসে গেলাম, আর তুমি আমার ভালোবাসার কানা করিয়েও বুঝলে না। এত নিষ্ঠুর কেন তুমি? না, আমি আরও আগের কথা মনে রাখবো না। আগেই সেই পুরনো ঋদ্ধিকে তোমাকে ভালোবাসতো। এই ঋদ্ধি শুধু তোমাকে ঘৃণা করে, শুধুই ঘৃণা। আই হেট ইউ। মনে মনে কথাগুলো ভাবতেই আবার চোখের কোণটা কেমন যেন সিক্ত হয়ে উঠল মেয়েটার। কি একটা মনে হতেই সৌম্যই আবার ঋদ্ধিকে উদ্দেশ্য করে একটা প্রশ্ন করে বসলো। তো বল, নতুন জীবন কেমন চলছে? শুভজিৎ নিশ্চয়ই খুব ভালোবাসে তোকে, খুব কেয়ার করে নিশ্চয়ই। তা বিয়েটা কবে করছিস? বিয়েটা নিশ্চয়ই হয়নি এখনও। না মানে তোর বিয়ে হলে তো বনুর মুখ থেকে শুনতে পেতাম কখনো কখনো। নাকি বিয়ে হয়ে গেছে, হয়তো জানতে দিতে চাস না কাউকে? এক নিঃশ্বাসে কথাগুলো বলে গেল সৌম্য। এনাফ, কি বলতে চাইছো তুমি? কেন, ভুল কিছু বললাম? সৌম্যর কথাটা শুনে স্থির দৃষ্টিতেই ছেলেটা মুখের দিকে তাকালো ঋদ্ধি। সৌম্যর মুখটাতে যে এলোমেলো ভাব প্রকট, সেটা চোখ এড়ালো না ঋদ্ধি। একটা দীর্ঘশ্বাস নিয়ে সৌম্যর দিক থেকে চোখটা সরিয়ে সামনের দিকে তাকালো মেয়েটা। না, তুমি কিছু ভুল বলনি। ইনফ্যাক্ট তুমি তো ভুল কিছু বলতেই পারো না। তবে এত কিছু কথার মধ্যে তোমার একটা কনফিউশন আছে, সেটা আমি বুঝতে পারছি। ঋদ্ধির কথাটা পরিপ্রেক্ষিতে একটু প্রশ্নসূচক দৃষ্টি নিয়ে ওর দিকে তাকালো ছেলেরা। এই যে আমার বিয়েটা হয়েছে কি না, একটা কথা জানিয়ে রাখি। ছাদনাতলায় আমি একবারই গিয়েছিলাম। পূর্ব অভিজ্ঞতার কথা মনে রেখে আমি আর লোক হাসাতে পারবো না, বিশ্বাস করো। আর বাকি রইল শুভজিতের কথা। হ্যাঁ, ও আমার খুব খেয়াল নেয়। ইনফ্যাক্ট এই পৃথিবীতে ওই একজনই আছে যে আমাকে বোঝে, আমি কিসে কষ্ট পাই, কিসে আনন্দ পাই, তার খেয়াল রাখে। আর ভালোবাসা, ভালোবাসা না থাকলে তো আর বন্ধুত্ব থাকে না, তাই না? গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলে গল্পগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো।